আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসে এক দুর্ধর্ষ রাজনৈতিক কাহিনী নিয়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগের শোচনীয় পরাজয় বরণ করতে হয়। এমনকি এই আন্দোলনের ভয়ে দেশ ছেড়ে পালাতে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি ভারতে পালিয়ে যান। তিনি কখনই ভাবতে পারেনি যে তার এভাবে শোচনীয় পরাজয় হবে। তিনি এত পাওয়ারফুল ক্ষমতাবান লোক হয়েও সামান্য কোটা আন্দোলনের জেরে পড়ে, ছাত্রদের রোষানলে পড়ে তিনি বাংলাদেশের এক কলঙ্কিত অধ্যায় রচনা করেন, যে তিনি পালাতে বাধ্য হয়েছে। জনগণ যখন যে কোনো সরকার যে কোনো কারোর উপর যদি খেপে যায়, তার কোনো রক্ষা নেই, প্রমাণিত, বারবার প্রমাণিত হওয়া সত্ত্বেও এই দুর্ধর্ষভাবে অনেক কঠিন ভাবে দেশটাকে শাসন এবং শোষণ করেছে। কোনো মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি তার মনের ভাব প্রকাশ করতে, এমনকি পারেনি তার সত্য কথাগুলো কোনো মিডিয়ার সামনে বলতে। এমন কারো সাহস জাগেনি। বুক আটকে উঠেছে গুম এবং খুনের ভয়। যদি কোনো সাদা পোশাকধারী লোক তাকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যায়, কোথাও গুম করে দেয়, এমনকি তার লাশ পাবে কিনা পরিবার, তারও কিন্তু একটা সন্দেহ ছিল এবং ভয় ছিল তার ভিতরে। তাই কেউ নয়, সাহস করে কেউ বলতে পারেনি, কারণ একটাই, ভারতের এজেন্টরা এ দেশ শাসন এবং শোষণ করেছে শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে। শেখ হাসিনা বারবার বলতো, যারা বাংলাদেশকে ভালোবাসবেন না, বাংলাদেশের বিপক্ষে, তারা পাকিস্তান চলে যান, যারা পাকিস্তানে না ইন্টারনে। কিন্তু আজ এই সাধু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে এই বর্বরতা এবং স্বৈরাচারিতার কারণে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে, সামান্য একটা উছিলার কারণেই তার পতন ঘটতে পারে, এটা বারবার প্রমাণিত। সেই 1969 সালে গণঅভ্যুত্থান থেকে শুরু করে ছাত্র জনতারা যেসব পদক্ষেপ নিয়েছেন, তারা প্রত্যেকটা কাজই পদক্ষেপই সাকসেসফুল হয়েছেন। এবং 1952 সালে ভাষা আন্দোলনে যে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছে, তাদের ডাকে সারা বাংলাদেশের মানুষ সাড়া দিয়েছে এবং রূপ নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা। 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছে। এরপর একের পর এক আসে স্বৈরাচারীর ঘটনাগুলো। এরশাদ, তিনি 9 বছর জোর করে ক্ষমতায় থাকে, তিনিও কিন্তু থাকতে পারেনি। ভারতের রোষানলে পরে তাকে ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছে। কিন্তু মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার মতো এত লজ্জাজনক ভাবে তিনি দেশ ছেড়ে পালাননি। তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, সম্মানজনক ভাবে তিনি ছিলেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তিনি কোথায় কোথায় তার দাম্ভিক, কোথায় খুন, কোথায় গুম? তিনি আজ বাংলাদেশে থাকতেই পারছেন না। এমনকি বাংলাদেশে সে যে আসতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই। আর এই জুলাই মাসের গণহত্যার অভিযোগে একদিনই শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে 4টি অভিযোগ জমা পড়েছে, যা আমলে নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছেন তদন্ত সংস্থা। এসব অভিযোগ প্রমাণ হলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হয়েছে বিভিন্ন স্থানে, আরো 8টি। ভাবতে পারেন, কিছুদিন আগে যার কথায় সমস্ত প্রশাসন উঠবস্ত, আজকে তার নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে 8টি মামলা। কি হতে পারে যদি বাংলাদেশে সে আসে? কত লোককে
ইচ্ছা করলে সে ফাঁসিতে উঠাতে পারত। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি হয়তোবা বাংলাদেশ আসলেই তার ফাঁসি কার্যকর করা হবে। ক্ষমতা মানব জাতিকে কখনই ক্ষমতা মানায় না। একমাত্র সকল ক্ষমতার অধিকারী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এছাড়া কাউকে ক্ষমতায় মানায় না। তাই এমতাবস্থায় বাংলাদেশের বিভিন্ন স্থানে আরো 91 জন নেতা কর্মীর বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা হচ্ছে, এবং বড় বড় যারা লিডার কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন, কোথায় তারা, কোথায় তাদের দাম্ভিক? এমনকি দরবেশ বাবা সালমানের রহমান এত দাড়ি গোপ রেখে তিনি দরবেশের উপাধি পেয়েছেন, কিন্তু লাস্টে সেই দাড়ি কামিয়ে তাকে যাচ্ছে। এটা একটা হাস্যকর এবং লজ্জাকর ঘটনা। এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কখনই ঘটেনি যে দাড়ি কামিয়ে চুলে আলকাতরা দিয়ে তাকে পালাতে হয়। ভাগ্যের কি নির্মম পরিহাস, পাপ বাপ কেউ ছাড়ে না। আজকে সালমান রহমান এবং আনিসুল হক তিনি শেখ হাসিনার সমস্ত তথ্য ফাঁস করে দিতেছে একের পরে। এবার আসি আন্তর্জাতিক, প্রথমে আসি ভারত প্রসঙ্গে। যখন ভারতের প্রয়োজন তখনই বাংলাদেশকে ব্যবহার করেছে দিনের পর দিন। আর বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছেন, তারা ভারত পাগল। তারা ভারতের বিরুদ্ধে কিছু বললেই তারা প্রতিবাদ করে। এমনকি আব্রাহার কথা আপনারা জানেন, একটা মেধাবী ছাত্র, তিনি সামান্য একটা পোস্ট দিয়েছেন ফারাক্কা বাঁধ নিয়ে, তাকে পিটিয়ে এই কুলাঙ্গের বাচ্চা কুলাঙ্গেরা পিটিয়ে হত্যা করে ফেলেছে। তার দোষ ছিল একটা সত্য কথা নিয়ে পোস্ট করায়, তাকে মেরে ফেলা হয়েছে। তারা এখন কোথায় কোথায়? যারক সন্তানেরা, তোমার বাবারা যখন ফারাক্কা ছেড়ে দেয়, বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টি করে, তখন তো কোনো পোস্ট বা কোনো প্রতিবাদ বা বাংলাদেশের পক্ষে প্রেম দেখি না, কেউ কোনো কথা বলতে তো দেখি না। আর যদি ভারতের পক্ষে কোনো লোক একটা কথা বলে, ওরে রাষ্ট্রদ্রোহী কেসে ফাঁসিয়ে দেওয়া হোক। এইটাই আমাদের চাওয়া, আমাদের সাধারণ জনগণের। ভারতের পক্ষে কোনো কথা হবে না, এটা আমার দেশ। ভারত পাকিস্তান কারো পক্ষে কোনো কথা হবে না, যেটা লিডার সেটা বলা হবে। এ ভারতের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে অবশ্যই রাষ্ট্রদ্রোহী কেস দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে তাকে জেলে পাঠানো হোক, এটাই হবে আইন। আর ভারতকে বলছি, আপনারা আমাদের উপর এই জুলুম অত্যাচার করেন কেন? আমার আল্লাহই যথেষ্ট আপনাদের জন্য, আপনাদের বিচার আমার আল্লাহই করবে। খেলাধুলা, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে অনুষ্ঠিত হয় স্বাগতিক পাকিস্তানে। প্রায় 2 ঘন্টা বৃষ্টির পর খেলা লেটে শুরু হয়। বাংলাদেশ টসে জিতে নাজমুল হাসান শান্ত তিনি প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। শেষ খবর পাওয়া মাত্র 364 রানে 4 উইকেট হারিয়ে তাদের সংগ্রহ। পাকিস্তানের রিজওয়ান 112 রান এবং পাকিস্তানের আরো একজনে 100 রান করতে সক্ষম হয়। তাদের টোটাল স্কোর 364, 4 উইকেট হারিয়ে। এবার সেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আজ সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে হালকা ও ভারী বর্ষণ হতে পারে, এবং ভারতের ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়া নোয়াখালী, পটুয়াখালী, বরিশালের এবং আরো বিভিন্ন স্থানে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়।
এবং বাংলাদেশে এক ভয়াবহ দুর্যোগ ও কৃত্রিম বন্যায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। এমত অবস্থায় সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।